Hello students and welcome back to my Bengali Academy channel. As usual, আমার চ্যানেলে WBCS এক্সাম 2023 প্রিপারেশনস অলরেডি স্টার্ট হয়ে গেছে। যে সমস্ত স্টুডেন্টসরা WBCS এক্সাম দিতে চলেছো এই বছর প্রিপারেশন নিচ্ছ এবং যারা পেপার 1-এর অপশনাল হিসেবে জিওগ্রাফি সাবজেক্টকে চুজ করবে ভেবেছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিবে আর বেল আইকনকে প্রেস করতে ভুলো না, যাতে নেক্সট আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবথেকে প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আমি আমার চ্যানেলে WBCS এক্সাম 2023 প্রিপারেশনসের পেপার 1-এর অপশনালস যে পেপার জিওগ্রাফি থাকে তার আন্ডারে ফিজিক্যাল জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফির ওপর পুরো সিরিজটা স্টার্ট করেছি। তো লাস্ট ক্লাসে আমি তোমাদের সাথে বায়োস্ফিয়ার আলোচনা করেছিলাম। প্রথমে ডেসক্রিপটিভ এবং বায়োস্ফিয়ার রিলেটেড যে সমস্ত কোশ্চেন্স পসিবিলিটি আসতে পারে এই বছর সেই সমস্ত কোশ্চেন MCQ আকারে তার অ্যান্সার সহ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো ওপরে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, চেক করতে পারো। এবং এছাড়াও আমার চ্যানেলে WBCS এক্সামের প্লেলিস্টও তোমরা চেক করতে পারো। ডে বাই ডে এই সমস্ত এক্সামগুলো প্রিপারেশনস আমার চ্যানেলে আপলোড হতে থাকবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির আন্ডারে যে ইকোসিস্টেম পোর্শনসটা রয়েছে, সেকেন্ড যে পার্টটা রয়েছে, সেকেন্ড ইউনিট ইকোসিস্টেমস রিলেটেড যে বেসিক আইডিয়া এবং বেসিক আইডিয়া থেকে কি কি ধরনের কোশ্চেন্স MCQ পসিবিলিটি আসতে পারে এই বছর সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে ইকোসিস্টেম বলতে আমরা কি বুঝি এবং ইকোসিস্টেম রিলেটেড যে বেসিক আইডিয়া সেটা প্রথমে আমরা ক্লিয়ার করব। The term ecosystem was first coined by A.G. Tunsley, যেটা কিনা 1935-এ। এবং ইকোসিস্টেমের সাথে যে ওয়ার্ডটা খুব ওতপ্রোতভাবে জড়িত, একটু পরে ভালোভাবে আরও ডিসকাস করছি, ইকোলজি, এই ওয়ার্ডটা প্রথম কয়েন করেছিল আর্নেস্ট হেকেল। এবার জেনে নেওয়া যাক যে ইকোসিস্টেম বলতে আমরা কি বুঝি। আমাদের এনভায়রনমেন্টের মধ্যে ইকোসিস্টেম হচ্ছে একটা ফাংশনাল ইউনিট যেখানে বিভিন্ন ধরনের লিভিং অর্গানিজমস বসবাস করে। কি কি? প্রডিউসার্স, কনজিউমার্স অ্যান্ড ডিকম্পোজার্স। এবং তারা নিজেদের মধ্যেও ইন্টারঅ্যাক্ট করে এবং যে সারাউন্ডিংস, যে ফিজিক্যাল এনভায়রনমেন্টে এই লিভিং অর্গানিজমসগুলো বসবাস করে সেই এনভায়রনমেন্টের সাথেও একটা ইন্টারঅ্যাকশনস তৈরি করে থাকে, তাকেই আমরা ইকোসিস্টেম বলবো। যে কোনো একটা ইকোসিস্টেমের একটা নির্দিষ্ট সাইজ থাকে এবং একটা ইকোসিস্টেমের মধ্যে কিছু স্পেসিফিক এবং নাম্বার অফ লিমিটেড স্পিসিসই কিন্তু অ্যাট এ টাইমে থাকতে পারে, যেমন অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, ল্যান্ড ইকোসিস্টেম, ফরেস্ট ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম এক্সেট্রা। যে কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে দুই ধরনের কম্পোনেন্ট থাকে, বায়োটিক এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টস। বায়োটিক কম্পোনেন্টস মানে হচ্ছে যেগুলো লিভিং কম্পোনেন্টস এবং অ্যাবায়োটিক মানে যেগুলো নন লিভিং কম্পোনেন্টস। একটু পরে আমরা ডিটেলসে ডিসকাস করছি। এবং এই কম্পোনেন্টসগুলো নিউট্রিয়েন্ট সাইকেল এবং এনার্জি ফ্লোজের মাধ্যমে পরস্পরের সাথে লিঙ্কড আপ করে থাকে। তোমরা প্রত্যেকে যখন আমার এই ভিডিওগুলো দেখবে, নোট ডাউন করবে একটা খাতার মধ্যে যে যে কোশ্চেন্সগুলো আমি তোমাদেরকে বলে দেবো এবং থিওরিটিক্যাল পোর্শনস থেকে যেগুলো ব্ল্যাকে তোমাদের বোল্ড করা আছে সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। যেমন এই স্লাইড থেকে মেনলি যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো তোমাদের আসতে পারে সেটা হচ্ছে যে ইকোসিস্টেম ওয়ার্ডটা কে প্রথম এবং কবে কয়েন করেছিল, ইকোলজি ওয়ার্ডটা কে প্রথম ডিসকভার করেছিল, ইকোসিস্টেম হচ্ছে একটা ফাংশনাল ইউনিট অফ নেচার। একটা ইকোসিস্টেমের মধ্যে স্পেসিফিক এবং লিমিটেড স্পিসিস অ্যাট এ টাইমে থাকতে পারে এবং ইকোসিস্টেমের মধ্যে বায়োটিক যে অ্যাবায়োটিক কম্পোনেন্টসগুলো আছে তারা পরস্পরের সাথে নিউট্রিয়েন্ট সাইকেল এবং এনার্জি ফ্লোজের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এই সমস্ত বোল্ড আকারে যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো ঝটপট নোট ডাউন করে নাও।
এরপর চলে আসবো ইকোসিস্টেমের কী ক্লাসিফিকেশনস। 3 ধরনের আমরা এনভায়রনমেন্টের মধ্যে ইকোসিস্টেম দেখতে পাই। 1 নম্বর হচ্ছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, অ্যাজ ফর এক্সাম্পল ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের এক্সাম্পল পন্ড, লেক, ওয়েটল্যান্ড, রিভার, এস্চুরি। আর হিউম্যান মেড ইকোসিস্টেম হচ্ছে ক্রপফিল্ড অ্যান্ড অ্যান অ্যাকোয়ারিয়াম। তাহলে এখান থেকে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। What is the example of the terrestrial ecosystem, what is the example of the aquatic, and what is the example of the human made ecosystem? 3 টাইপসের ইকোসিস্টেমের তোমরা এক্সাম্পলগুলো মনে রাখবে। এরপর আমরা জেনে নিই যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স, ইকোলজি, এনভায়রনমেন্ট এবং ইকোসিস্টেমের মধ্যে বেসিক ডিফারেন্স কী। দেখো, ইকোলজি বলতে কি বোঝায়? লজি, কথাটা শুনেই বুঝতে পারছো কোনো একটা স্টাডি রিলেটেড, পড়াশুনো বা শিক্ষা রিলেটেড। ওকে, কোনো একটা অর্গানিজমস মানে কোনো একটা স্পেসিফিক জায়গার মধ্যে যখন বিভিন্ন ধরনের অর্গানিজমস, লিভিং অর্গানিজমস বসবাস করে, তারা নিজেদের মধ্যে ইন্টারাকশনস করতে থাকে, অথবা সেই অর্গানিজমস যে এনভায়রনমেন্টের মধ্যে থাকে সেই এনভায়রনমেন্টের সাথে অর্গানিজমসগুলো ইন্টারাকশনস করতে থাকে, এবং এই দুটোকে নিয়ে যখন আমরা স্টাডি করি তখন তাকে বলা হয় ইকোলজি। যখন স্টাডি করি তখন তাকে বলা হয় ইকোলজি। গেল, ইকোসিস্টেম হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে একটা ফাংশনাল ইউনিট, এবং যেখানে অর্গানিজমসরা ইন্টারাকশনস করে থাকে। মোস্টলি বায়োস্ফিয়ারকে ইকোসিস্টেম বলা হয়ে থাকে। আর এনভায়রনমেন্ট হচ্ছে একটা গ্রুপ অফ ইকোসিস্টেম, যখন একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে থাকে তখন তাকে আমরা এনভায়রনমেন্ট বলে থাকি। তাহলে এখান থেকে খুব একটা পরিষ্কার বুঝতে পারছো যে গ্রুপ অফ ইকোসিস্টেম ইজ কল্ড এনভায়রনমেন্ট। তার মানে ইকোসিস্টেম হচ্ছে এনভায়রনমেন্টের একটা স্মল পার্ট। সেটাই বলা হয়েছে যে ইকোসিস্টেম ইজ এ ফাংশনাল ইউনিট। এনভায়রনমেন্টের একটা স্মল ইউনিট, ফাংশনাল ইউনিট হলো ইকোসিস্টেম। তার মানে ইকোসিস্টেমটা স্মল পার্ট, তার থেকে বড় হচ্ছে এনভায়রনমেন্ট। এরপর চলে আসবো ডিফারেন্স বিটুইন এনভায়রনমেন্ট, হ্যাবিটেট, বায়োস্ফিয়ার, ইকোসিস্টেম। এই 4টার মধ্যে এই ডেফিনেশনসগুলো এই জন্য তোমাদেরকে দিলাম যাতে তোমাদের এই টার্মগুলো সম্বন্ধে বেসিক ডিটেলস, যে ক্লিয়ার আইডিয়া, সেটা যাতে একদম আইডিয়াটা ক্লিয়ার হয়। এবং এই ডেফিনেশনসগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে এমসিকিউ। হোয়াট ডু ইউ মিন বাই হ্যাবিটেট, হোয়াট ইজ দ্য বেস্ট এক্সপ্লানেশনস অফ দ্য এনভায়রনমেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। এনভায়রনমেন্ট হচ্ছে যেটা বললাম যে একটা গ্রুপ অফ ইকোসিস্টেম। হ্যাবিটেট হচ্ছে একটা এরিয়া যেখানে লিভিং অর্গানিজমসরা বসবাস করে। বায়োস্ফিয়ার হচ্ছে আর্থের একটা রিজিয়ন যেখানে লাইফ সাপোর্ট করে। আর ইকোসিস্টেম এর আগেই পড়েছিলাম যে ফাংশনাল ইউনিট অফ দ্য এনভায়রনমেন্ট, যার মধ্যে প্রডিউসার্স, কনজিউমার্স, ডিকম্পোজার্স এবং তাদের সাথে রিলেশনশিপ তৈরি করে, এবং এনভায়রনমেন্টের সাথেও একটা রিলেশনশিপ তৈরি করে। ফাংশনালি মানে ফাংশনাল ইউনিট অফ দ্য এনভায়রনমেন্ট ইজ কল্ড ইকোসিস্টেম। এবং এই 4টার মধ্যে এটাই হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। এনভায়রনমেন্ট হচ্ছে অনেকগুলো ইকোসিস্টেমকে নিয়ে তৈরি হয়। ইকোসিস্টেম এনভায়রনমেন্টের একটা স্মল পার্ট। হ্যাবিটেট একটা এরিয়া যেখানে বিভিন্ন অর্গানিজম বসবাস করে। আর বায়োস্ফিয়ার হচ্ছে আর্থের একটা স্মল রিজিয়ন যেখানে লাইফ সাপোর্ট করে। এরপর ইকোসিস্টেম রিলেটেড একটা কোশ্চেন তোমাদেরকে চলো ডিসকাস করি। Which one of the following is the best descriptions of the term ecosystem? ইকোসিস্টেমের যে আমরা ডেফিনেশনসগুলো পড়লাম তার মধ্যে বেস্ট ডেসক্রিপশন নিচের কোনগুলো? প্রথমে বলেছে এ কমিউনিটি অফ অর্গানিজমস ইন্টারাক্টিং উইথ ওয়ান অ্যানাদার, দ্যাট পার্ট অফ দ্য আর্থ উইচ ইজ ইনহিবিটেড বাই লিভিং অর্গানিজম, a community of organisms together with the environment in which they live, the flora and fauna of a geographical area. এটার মধ্যে বেস্ট যে এক্সপ্লানেশন, বেস্ট ডেসক্রিপশনস রয়েছে ইকোসিস্টেমে সেটা হচ্ছে নাম্বার সি, সরি এটা হ্যাঁ নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে বেস্ট ডেসক্রিপশনস।
a community of organisms together with the environment in which they live. তার মানে একটা এনভায়রনমেন্ট বা একটা কমিউনিটির মধ্যে অর্গানিজমসরা বসবাস করে এবং সেটাকেই আমরা নিজেদের মধ্যে ইন্টারাকশনস করে, সেটাকেই আমরা ইকোসিস্টেম বলে থাকি। তাহলে বাকি তিনটে অপশন কি ভুল? এবার চলো দেখে নিই বাকি তিনটে অপশনস কার ডেফিনেশনস বা কার বেস্ট ডেসক্রিপশনস। যেমন নাম্বার 1, এ কমিউনিটি অফ অর্গানিজমস ইন্টারাক্টিং উইথ ওয়ান অ্যানাদার, এটা স্পেসিফিক কোনো একটা টার্মের ডেফিনেশনস নয় বা বেস্ট ডেসক্রিপশনস নয়, জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা স্টেটমেন্ট। নাম্বার 2, দ্যাট পার্ট অফ দ্য আর্থ উইচ ইজ ইনহিবিটেড বাই লিভিং অর্গানিজমস, আমাদের আর্থের একটা অংশ যেটা কিনা লিভিং অর্গানিজম দ্বারা পরিচালিত হয়, যাকে আমরা বায়োস্ফিয়ার বলি, এবং লাস্ট ক্লাসে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। নাম্বার 3 তো পড়লামই ইকোসিস্টেম। অ্যান্ড নাম্বার 4, দ্য ফ্লোরা অ্যান্ড ফনা অফ এ জিওগ্রাফিক্যাল এরিয়া। যখন একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে বিভিন্ন ফ্লোরা এবং ফনা থাকে এবং তখন আমরা সেই বেস্ট ডেফিনেশনস হতে পারে বায়োডাইভার্সিটির। আশা করি এই কোশ্চেনটা এবং যে অপশনসগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়েছে এবং তোমাদের কাছে আরও বেশি অনেক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে হোয়াট ইজ দ্য বেস্ট ডেসক্রিপশন অফ দ্য ইকোসিস্টেম। এরপর আমরা চলে যাব যে ইকোসিস্টেমের কী কী কম্পোনেন্ট, যেটা পড়েছিলাম যে আমাদের দুই ধরনের কম্পোনেন্ট আছে, বায়োটিক, অ্যাবায়োটিক। চলো দেখে নিই যে অ্যাবায়োটিক কম্পোনেন্টসের মধ্যে কী রয়েছে, দেন বায়োটিকে আসবো। দেখো অ্যাবায়োটিক কম্পোনেন্টসের মধ্যে আমাদের দু ধরনের পার্টস রয়েছে, লিভিং, একটা হচ্ছে ইনঅর্গানিক আর একটা হচ্ছে নন লিভিং পার্টস, যেটা কিনা মেজর লিমিটিং ফ্যাক্টরস হিসেবে কাজ করে। এবার দেখে নিই লিমিটিং ফ্যাক্টরসগুলো কী কী। লিমিটিং ফ্যাক্টরসগুলো হচ্ছে যে একটা অর্গানিজম যখন একটা এনভায়রনমেন্টে বসবাস করে তখন তার বিভিন্ন ধরনের লট অফ ফ্যাক্টরস কাজ করে, যে ওই ওয়ান সিঙ্গল ফ্যাক্টর ক্যান লিমিট দ্য রেঞ্জ অফ অ্যান অর্গানিজম, একটা অর্গানিজমকে একটা সিঙ্গল ফ্যাক্টরই টলারেট করতে পারে বা ডমিনেট করতে পারে, বা তার উপর যে কোনো একটা অর্গানিজমের উপর একটা ফ্যাক্টরসই কাজ করে। এবং ওই সিঙ্গল ফ্যাক্টরটা ওই অর্গানিজমসটার ক্ষেত্রে যে সিঙ্গল ফ্যাক্টরটা কার্যকরী তাকেই আমরা লিমিটিং ফ্যাক্টরস বলবো। এবার দুটো এক্সাম্পল দেখে নিই। যেমন হচ্ছে সিডস, যে বীজগুলো থাকে সেগুলো কখনোই জার্মিনেট করতে পারে না খুব সহজে। এভারগ্রিন যে রেন ফরেস্ট থাকে, ইন স্পাইট অফ গুড রেন্স অ্যান্ড ভেজিটেশন অ্যাজ দ্য সারফেস অয়েল ইজ হেভিলি লিচড, হেয়ার পুয়ার সয়েল ইজ দ্য লিমিটিং ফ্যাক্টর। তার মানে এক্ষেত্রে যে পুয়ার সয়েলের যে কোয়ালিটি, ফার্টিলিটি অনেক কম, যে পুয়ার সয়েল, সেটাই হচ্ছে তার লিমিটিং ফ্যাক্টরস। আরেকটা এক্সাম্পল হলো জার্মিনেটেড যে স্যাপলিংসগুলো থাকে, জার্মিনেটেড যে চারাগুলো থাকে, সেগুলো কখনোই সারভাইভ করতে পারে না আলোর অনুপস্থিতিতে, কারণ বিকজ অফ দ্য ডেন্স ক্যানোপি। আর এই অ্যাবসেন্স অফ লাইট, এটাই হচ্ছে জার্মিনেটেড স্যাপলিংসের লিমিটিং ফ্যাক্টর। আমরা খুব ভালো করেই জানি যে কোনো একটা চারা বা বীজ লাগালে সেটা যদি আমরা অন্ধকারে রাখি সেটা কখনোই কিন্তু অঙ্কুরিত হবে না এবং গাছ সেখান থেকে বেরোবে না। তো সেটার ক্ষেত্রে ওই অ্যাবসেন্স অফ লাইট হলোই লিমিটিং ফ্যাক্টরস। এরপর এই কোশ্চেনটার অ্যাবায়োটিক কম্পোনেন্টস রিলেটেড একটা কোশ্চেন চলো দেখে নিই। প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের ডেসক্রাইব করার সাথে সাথে থিওরিটিক্যাল পোর্শনসটা তারপরে এক একটা কোশ্চেন দিচ্ছি যাতে তোমাদের আইডিয়াগুলো আরও অনেক বেশি ক্লিয়ার হয়। ইফ এ ট্রপিক্যাল রেন ফরেস্ট ইজ রিমুভড, যদি ট্রপিক্যাল রেন ফরেস্ট রিমুভ করা হয়, ইট ডাজ নট রিজেনারেট কুইকলি, আমরা খুব সহজে কিন্তু সেই ট্রপিক্যাল রেন ফরেস্টটা তৈরি করতে পারি না ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টের থেকে। কারণ কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি যে যদি কোনো কারণে কোনো পারপাসে আমরা ট্রপিক্যাল রেন ফরেস্টকে রিমুভ করি তাহলে কিন্তু সেই জায়গায় ট্রপিক্যাল রেন ফরেস্টকে আমরা অতটা সহজে রিজেনারেট বা পুনঃস্থাপন করতে পারবো না যতটা সহজে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টকে আমরা রিজেনারেট করতে পারবো। কেন? দ্য সয়েল অফ রেন ফরেস্ট ইজ ডেফিসিয়েন্ট ইন নিউট্রিয়েন্টস,
propagules of the trees in a rainforest have poor viability. The rainforest species are slow growing. Exotic species invade the fertile soil of rainforest. সঠিক উত্তরটা হলো যে the soil of rainforest, number 1 হচ্ছে রাইট অ্যান্সার। দ্য সয়েল অফ রেন ফরেস্ট ইজ ডেফিসিয়েন্ট ইন নিউট্রিয়েন্টস। কোনো একটা জায়গা থেকে যদি আমরা ট্রপিক্যাল রেন ফরেস্টকে রিমুভ করি তাহলে সেই জায়গায় যতটা সহজে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টকে আমরা রিজেনারেট করতে পারবো, ট্রপিক্যাল রেন ফরেস্টকে রিজেনারেট করতে পারবো না। কারণ ট্রপিক্যাল রেন ফরেস্ট নামটা শুনেই তোমরা বুঝতে পারছো সেখানে প্রত্যেক দিন বৃষ্টিপাত হয়। প্রত্যেক দিন বৃষ্টিপাত হলে কি হবে, যে টপ সয়েলটা থাকবে সেটা আমাদের খুব সহজে ধুয়ে চলে যাবে। আর আমরা জানি টপ সয়েলের মধ্যে ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টস থাকে। তাহলে টপ সয়েলটা যদি ওয়াশ আউট হয়ে চলে যায় তাহলে যে নিউট্রিয়েন্টসগুলো টপ সয়েলে থাকবে সেগুলোও ওয়াশ আউট হয়ে চলে যাবে এবং সেখানকার সয়েলের কোয়ালিটি ডিগ্রেড হতে থাকবে, ফার্টিলিটি লো হতে থাকবে এবং নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি ঘটবে। তাই আমরা ট্রপিক্যাল রেন ফরেস্টকে একবার যদি আমরা রিমুভ করি তাহলে রিজেনারেট করতে সমস্যা দেখা দিবে। এরপর চলে আসি বেশ কিছু তোমাদের শর্ট কোশ্চেন্স আইডিয়াটা ক্লিয়ার করার জন্য, যেটা কিনা অ্যাবায়োটিক কম্পোনেন্টস রিলেটেড এবং বেশ কিছু অর্গানিজমসের এগুলো লিমিটিং ফ্যাক্টর, সেখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন্স আসতে পারে। ইউরিথার্মাল কাকে বলা হয়ে থাকে? যে সমস্ত অর্গানিজমস আমাদের ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার, মানে অনেক বেশি টেম্পারেচারে যে ওয়াইড রেঞ্জ থাকে সেগুলোকে টলারেট করতে পারে, সেগুলোকে হচ্ছে ইউরিথার্মাল। যে সমস্ত অর্গানিজমস টেম্পারেচারের খুব কম রেঞ্জকে সহ্য করতে পারে, রেস্ট্রিক্টেড টেম্পারেচারে, সেটা হচ্ছে স্টেনোথার্মাল। নাম্বার 3, কিছু অর্গানিজমস ওয়াইড রেঞ্জের স্যালিনিটি, যে লবণতার পরিমাণ, সেগুলোকে টলারেট করতে পারে, সেটা হচ্ছে ইউরিহ্যালাইন। আরেকটা হচ্ছে কিছু অর্গানিজমস স্যালিনিটির ন্যারো রেঞ্জকে টলারেট করতে পারে, রেস্ট্রিক্টেড রয়েছে, সেটা হচ্ছে স্টেনোহ্যালাইন। ওকে, এটা দেখো মনে রাখার জন্য বলছি যে টেম্পারেচার মানে হচ্ছে থার্মাল, ওকে, ইউরিথার্মাল যেটা ওয়াইড রেঞ্জ, আর স্টেনো, প্রত্যেকের ক্ষেত্রেই দেখো স্টেনো কথাটা রয়েছে। ইউরিহ্যালাইন, ইউরিথার্মাল, টেম্পারেচার বেশি সহ্য করতে পারলে সেটা হচ্ছে ইউরিথার্মাল, স্যালিনিটি বেশি সহ্য করতে পারলে সেটা হচ্ছে ইউরিহ্যালাইন, টেম্পারেচার কম সহ্য করতে পারলে সেটা হচ্ছে স্টেনোথার্মাল, টেম্পারেচার স্যালিনিটি কম সহ্য করতে পারলে সেটা হচ্ছে স্টেনোহ্যালাইন। তাহলে এই 4টে ডেফিনেশনস কিন্তু অবশ্যই মনে রাখবে কাকে কোনটা বলে, এখান থেকেও শর্ট কোশ্চেন্স আসতে পারে। এতক্ষণ গেলাম আমরা কম্পোনেন্টস অফ ইকোসিস্টেমের বায়োটিক কম্পোনেন্টসে। এবার চলে যাব বায়োটিক কম্পোনেন্টসে। বায়োটিক কম্পোনেন্টসের আমাদের বেশ কয়েকটা ভাগ রয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে প্রাইমারি প্রডিউসার্স অর অটোট্রফস, যেটাকে আমরা সেলফ নারিশিং বলতে পারি। প্রাইমারি প্রডিউসার্স যারা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, সূর্য থেকে এনার্জি সংগ্রহ করে তাকে কেমিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে ফটোসিনথেসিসের মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, তাকেই আমরা প্রাইমারি প্রডিউসার্স বলে থাকি। যেমন হচ্ছে বা প্রাইমারি প্রডিউসার্স বা অটোট্রফস বা সেলফ নারিশিং বলা হয়ে থাকে। যেমন হচ্ছে গ্রিন প্ল্যান্টস, কিছু ব্যাকটেরিয়া, অ্যালগি এবং অ্যাকোয়াটিক সিস্টেমের মধ্যে যদি আমাদেরকে বলা হয় প্রাইমারি প্রডিউসার্স বা অটোট্রফস কোনগুলো, সেগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক যে অ্যালগিগুলো থাকে সেগুলোই হচ্ছে প্রাইমারি প্রডিউসার্স। তাহলে মনে রাখবে প্রাইমারি প্রডিউসার্স মানেই হচ্ছে অটোট্রফস এবং সেগুলোর কী কী এক্সাম্পল সেগুলো অবশ্যই মনে রাখবে। নেক্সট চলে আসবো কনজিউমার্স অর হেটারোট্রফস অর ফ্যাগোট্রফস, যেগুলো আদার নারিশিং, যারা নিজেরা তৈরি করতে পারে না। কনজিউমাররা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তারা খাদ্যের জন্য প্রাইমারি প্রডিউসার্সের ওপর নির্ভরশীল এবং দে ডিপেন্ড অন অর্গানিক ফুড ডিরাইভড ফ্রম প্লান্টস অ্যানিমালস বোথ, যেটা বললাম। কনজিউমার্স দু ধরনের হয়, মানে একটা যদি ব্রড যদি আমরা ক্লাসিফিকেশনস করি কনজিউমার্সে তাহলে হচ্ছে মাইক্রো আর ম্যাক্রো কনজিউমার্স। চলো দেখে নিই মাইক্রো কনজিউমার্সের মধ্যে কী কী রয়েছে। প্রথমে ম্যাক্রো চলে যাব, ম্যাক্রো কনজিউমার্সের মধ্যে কী কী রয়েছে।
ম্যাক্রো কনজিউমার্সের আবার বেশ কয়েকটা ভাগ রয়েছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে হার্বিভোরস, যারা সবুজ ধরনের যে প্রাণীগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রাইমারি কনজিউমার্স বা হার্বিভোরস, এই টার্মগুলো মনে রাখবে। অনেক জায়গায় হার্বিভোরস থাকবে, অনেক জায়গায় প্রাইমারি কনজিউমার্স থাকবে, কিন্তু বোথ আর সেম, এটা মনে রাখতে হবে। হার্বিভোরস এবং প্রাইমারি কনজিউমার্সরা কী করে, এরা প্ল্যান্টসকে খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন শিপ, র্যাবিট এক্সেট্রা। এরপরে সেকেন্ডারি কনজিউমার আবার প্রাইমারি কনজিউমার বা হার্বিভোরসকে খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন হচ্ছে উলফস, ডগ, স্নেক। এরপরে টার্সিয়ারি কনজিউমার বা কার্নিভোরসকেই টার্সিয়ারি কনজিউমার বলা হয়ে থাকে, এবং এরা প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো কনজিউমার্সকেই খাদ্য হিসেবে গ্রহণ করে, যেমন হচ্ছে লায়ন, স্নেকস এক্সেট্রা। তাহলে এখানে তোমাদের একটা কনফিউজ হতে পারে যে সেকেন্ডারি কনজিউমারের এক্সাম্পল বললাম স্নেক, আবার কার্নিভোরসেরও এক্সাম্পল বললাম স্নেক। সেকেন্ডারি কনজিউমার্সের এক্সাম্পল হলো স্নেক, আর কার্নিভোরসের কিছু কিছু ক্ষেত্রে স্নেকস কার্নিভোরস বা টার্সিয়ারি কনজিউমার্স হিসেবে কাজ করে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে স্নেক সেকেন্ডারি কনজিউমার হিসেবে কাজ করে, এবং কার্নিভোরস লায়ন, টাইগার্স টার্সিয়ারি বা কার্নিভোরসের মধ্যেই পড়ছে। এবং লাস্ট ম্যাক্রো কনজিউমার্সের মধ্যে হচ্ছে ওমনিভোরস হচ্ছে বেশ কিছু অর্গানিজম যারা প্লান্টস এবং অ্যানিমালস এই দুটোকেই কিন্তু খেয়ে থাকে, যেমন হচ্ছে ম্যান, বিয়ার, পিগ এক্সেট্রা। আর এরপর চলে আসবো ম্যাক্রোর পর মাইক্রো। তাহলে ম্যাক্রো কনজিউমার্সে চারটে ভাগ রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, ওমনিভোরস। প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু খুব ভালো করে তোমরা নোট ডাউন করে নাও এবং মনে রাখার চেষ্টা করবে। আর মাইক্রো কনজিউমার্সকে আমরা স্যাপ্রোট্রপস বা ডিকম্পোজার্স বা অসমোট্রপস, তাহলে একটা কনজিউমার্সের চারটে নাম, সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। মাইক্রো কনজিউমার্সের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এরা কি করে, এনার্জি এবং নিউট্রিয়েন্টস সংগ্রহ করে থাকে, ডেড যে অর্গানিক সাবস্টেন্সগুলো থাকে সেখান থেকে এনার্জি এবং নিউট্রিয়েন্ট সংগ্রহ করে বেঁচে থাকে। আবার আর্থওয়ার্ম এবং বেশ কিছু সয়েল অর্গানিজমস রয়েছে, যেমন হচ্ছে নিমাটোডস, আর্থ্রোপোডস আর ডেট্রিয়াস ফিডার্স অ্যান্ড হেল্প ইন ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার, যেগুলোকেও আমরা ডেট্রিভোরস বলে থাকি। এই স্লাইডটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে। কোনটা প্রাইমারি কনজিউমার্স, কোনটা অটোট্রপস, ম্যাক্রো কনজিউমার্সের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি কনজিউমার্স কাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, প্রত্যেকটা থেকে প্রচুর, কোনগুলো ম্যাক্রো কনজিউমার, কোনগুলো মাইক্রো কনজিউমার্স, মানে অনেক জায়গায় মাইক্রো কনজিউমার্সের জায়গায় হয়তো স্যাপ্রোট্রপস থাকলো বা ডিকম্পোজার্স থাকলো বা নাম হয়তো অসমোট্রপস থাকলো, কিন্তু ফাংশন একই হবে। আশা করি তোমাদেরকে এই থিওরিটিক্যাল ক্লাসটাই বোঝাতে পারলাম। এরপর আমি চলে আসবো এই ইকোসিস্টেমের যে বেসিক পোর্শনসটা আজকে পড়ালাম, সেটা থেকে কি কি সম্ভাব্য কোশ্চেন তোমাদের আগামী দিনে WBCS এক্সামে 2023-তে আসতে পারে। থ্রু উইচ অফ দ্য ফলোয়িং এনার্জি এন্টার্স ইন অ্যান ইকোসিস্টেম, ইকোসিস্টেমের মধ্যে এনার্জি এন্টার্স করে নিচের কোনটার মাধ্যমে, হার্বিভোরস, প্রডিউসার্স, ডিকম্পোজার্স, প্রাইমারি কনজিউমার্স। লাস্ট স্লাইডেই দেখলাম যে ইকোসিস্টেমে কে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করছে, প্রডিউসার্স, গ্রিন প্ল্যান্টস এবং সাম কাইন্ড অফ বা সাম টাইপস অফ ব্যাকটেরিয়া, অ্যালগি। তাহলে প্রডিউসার্স ইজ দ্য রাইট অ্যান্সার। Why is algae placed in first place of food chain? Algae is first to synthesize food, algae is first to consume food, every living organism can utilize food, none of the given. এটাও আমরা আগের স্লাইডে পড়লাম যে প্রডিউসার্সের মধ্যে গ্রিন প্ল্যান্টস এবং সাম কাইন্ড অফ ব্যাকটেরিয়া, অ্যালগি রয়েছে, কারণ অ্যালগি আমাদের খুব দ্রুত বা সবথেকে প্রথম ফুডকে সিনথেসাইজ করতে পারে, তাই ফুড চেইনে তারা ফার্স্ট প্লেসেই থাকে। In which of the following wheat eating pigeons included decomposer, primary consumer,
primary producer, secondary consumer. The right answer is primary consumer. Which of the following is placed in uppermost level of ecological pyramid? Herbivores, carnivores, primary and secondary producers, primary and secondary consumers. uppermost মানে সবথেকে আপার লেভেলে থাকে এই চারটের মধ্যে যে অপশনসগুলো রয়েছে সেটা হচ্ছে কার্নিভোরস। এমনিতে আপারমোস্টে আরও অন্য কেউ থাকে, কিন্তু কার্নিভোরসরা এই চারটে অপশনসের মধ্যে কার্নিভোরস হচ্ছে রাইট অ্যান্সার। ইন ইকোসিস্টেম দ্য সোর্স অফ এনার্জি, যেটা বললাম যে প্রডিউসার্সরা যখন একটা ইকোসিস্টেমে থেকে গ্রিন প্ল্যান্টস খাদ্য তৈরি করে নিজেদের, তখন কিন্তু মেন যে সোর্স থেকে তারা এনার্জিটা পায় সেটা হচ্ছে সান। এটাই ছিল আমার আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। এরপর আমি তোমাদেরকে একটা কোশ্চেন করব এবং তার অ্যান্সারটা দেখতে চাই কে সবথেকে প্রথমে দিচ্ছ আমার নিচের কমেন্ট সেকশনে। ভিডিওটা দেখার পর তার নাম এবং সঠিক অ্যান্সার আমি নেক্সট ভিডিওতে প্রথমেই অ্যানাউন্স করব। তো চলো দেখে নিই আজকের কোশ্চেনটা কি। হু ইজ দ্য প্রাইমারি কনজিউমার অফ দ্য বার্ডিক কমিউনিটি? হার্বিভোরস, ওমনিভোরস, স্ক্যাভেঞ্জার্স নাকি কার্নিভোরস? চটপট এই কোশ্চেনের উত্তরটা তোমরা ভেবে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো। যে সব থেকে প্রথমে রাইট অ্যান্সার দিতে পারবে কমেন্ট সেকশনে, তার নামটা আমি সব থেকে প্রথম তারপরের দিনের যে নেক্সট ভিডিও হবে অ্যানাউন্স করব এবং তার সাথে সঠিক অ্যান্সারটাও অ্যানাউন্স করে দেবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আজকের টপিক বা অন্য কোনো টপিক রিলেটেড তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনেও আমাকে কমেন্ট করতে পারো, কোয়ারিজ করতে পারো, অথবা স্ক্রিনে মেনশন করা হচ্ছে যে ইমেল আইডিটা academy.geet90@gmail.com, এই মেল আইডিতে মেল করতে পারো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হবে আগামী দিনের WBCS 2023 এক্সামকে ক্র্যাক করার জন্য। তাহলে আজকে আসি, আবারও দেখা হবে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।